আসসালামু আলাইকুম। আজকে লাইভে সবাইকে স্বাগতম। তোমরা যারা আজকে লাইভ করার জন্য অপেক্ষা ছিলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, আর যারা এখনো যুক্ত হয় নাই তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা গতকাল থেকে আমাদের এই পাবলিকলি যে ক্লাসগুলো নেওয়া শুরু করেছি সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন যে অধ্যায়টা, সেখানকার টপিকসগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। গতদিন আমরা প্রাথমিকভাবে রক্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে ইনশাল্লাহ একে একে ভিতরের দিকে টপিকসগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, তোমরা গতকালকে যারা ক্লাসটা করেছো নিশ্চয়ই তার ধারাবাহিকতায় আজকের ক্লাসটা খুবই ভালোভাবে বুঝবে আমার প্রত্যাশা। যারা করো নাই তারাও বোঝার সুযোগ আছে, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল একটা টপিকস। আজকে আমরা লোহিত রক্ত কণিকা নিয়ে আলোচনা করব। আমার প্রত্যাশা আজকে এই লোহিত রক্তকণিকা যেটা, সেটা মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং এসএসসি রিলেটেড যতটুকু তোমার দরকার ওইটুকু তোমরা পুরো সিস্টেমটা এখান থেকে পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু শিখতে হবে না ইনশাআল্লাহ, কেমন? তো যাই হোক, তোমরা বন্ধুদের একটু মেনশন করে দাও। আর যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট আছে, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ এসএসসি 21-22, তোমরা নিজের আইডিটা অবশ্যই কমেন্টে একটু লিখবে, তাহলে আমরা জানতে পারবো তোমরা কে কে ক্লাস করতেছো। আর তোমাদের বন্ধুবান্ধব যারা আমাদের কাছে পড়ে না এরকম আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। আমরা আমাদের পাবলিক গ্রুপ ডক্টর ইজদিস মেডিকেল প্রজেক্ট, সেখানে 10,000 মেম্বার হওয়ার কারণে আমি বলছিলাম সারপ্রাইজলি তাদের কিছু একটা দিব। তো আমি সেখানে বেছে নিয়েছি হচ্ছে প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অনেকে এটাকে কঠিনও বলে থাকে। সেখানে আমি বলছি যে এই অধ্যায়টি আমরা মুখে মুখে বলতে বলতে ক্লাসের মধ্যে শিখে ফেলবো ইনশাল্লাহ। তার ধারাবাহিকতায় গতকালকে আমরা একটা ছোট্ট অংশ আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ভালোই বুঝেছো, এমনকি তোমাদের মনেও আছে তথ্যগুলা। আজকে রাত 9টায় তোমাদের সেটার উপর পরীক্ষা হবে। তোমাদের নিজস্ব গ্রুপের মধ্যে সেগুলোর প্রশ্নের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা সেভাবে পরীক্ষা দেবে রাত 9টায়। তার আগে, পরীক্ষার আগে আজকে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় লেকচার হচ্ছে লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের কথা দিয়েছিলাম রক্তের যে 3টা কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, সেখানকার 3টা কণিকা নিয়ে 3টা ক্লাস নিব আমি। তো আজকে আমরা লোহিত রক্তকণিকা নিয়ে ক্লাস নিব যথারীতি গতকালকের মতো, হয়তো ঘন্টাখানেক সময় আমাদের লাগবে। তবে আমি আগে থেকে বলে রাখি, আজকের যে লেকচারটা, সেই লেকচারটাতে দেখবে যে ছোটো ছোটো অনেকগুলো গল্প হচ্ছে এবং সবগুলো মিলিয়ে সামগ্রিকভাবে খুব সুন্দর একটা, খুব রোমান্টিক একটা সিটি আছে এখানে, যে সিটিটা তোমাদেরও ভালো লাগবে। যে সিটি পড়তে গেলে মনে হবে আসলে আমরা রক্ত বা জীববিজ্ঞান পড়তেছি না, আসলে সাহিত্যের কোনো একটা সিটি পড়তেছি এরকম মনে হবে। সেই সিটিতে আমরা শেষের দিকে তোমাদেরকে দেখাবো এবং পড়বো আমরা এখানে। তো যাই হোক, যারা আমাদের পেইড বেস রেস্টুরেন্ট না, তাদের জন্য আমরা এই ভিডিওর উপরেই আমরা এখানে যা পড়াবো তার লিঙ্ক উপরে দিয়ে দিব। তোমরা সেখান থেকে পড়াটা পরবর্তীতে লিখে নিতে পারবে। আর যারা আমাদের পেইড বেস রেস্টুরেন্ট, নাসির বইগুলো আমাকে একটু দাও। তো তাদের কাছে কিছু বই আছে নিশ্চয়ই। যাদের সেকেন্ড ইয়ার যারা আছে এসএসসি 22, তাদের কাছে ডেমো খাতা আছে, এবং যারা মেডিকেল ব্যাচ তাদের কাছে ডাইরেক্ট মেডিকেল নামে একটা শিট আছে, সেখানে তোমরা এই তথ্যগুলো পাবে। সুতরাং তোমরা শুধু শুনতে থাকলে হবে এবং কিছু নতুন কিছু দিলে ওখানে জাস্ট একটু করে লিখে নিলে হবে। আর এসএসসি 21 তোমাদের কিন্তু এটা তুলে নিতে হবে। তোমাদের হাতে কিন্তু ওই লেকচার শিটটা নাই, তোমাদের হাতে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন ব্যাংকটা পাঠানো হয়েছে, কিন্তু লেকচার শিটটা তোমাদেরকে দেওয়া হয়নি। তো যাই হোক, তোমরা কয়জন যুক্ত হয়েছে আমি দেখি। বেশ কয়েকজন যুক্ত হলে মূল আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। তো আমি 401জনকে দেখতে পাচ্ছি। আশা করি আস্তে আস্তে আরও বেশ কয়েকজন বাচ্চার কাছে চলে আসবে। তার আগে আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে এসএসসি 22 ব্যাচ। তোমাদের হাতে এই বইটা আছে, ডেমো খাতা। এই ডেমো খাতাতে আজকে আমি যা পড়াবো সবগুলো এখানে আছে, তোমরা দেখতে পাবে। কিন্তু আমার সাথে বসে তোমরা বুঝবে এবং মুখস্থ করে নিবে, সেই প্রত্যাশা রইল। আর এটা হচ্ছে ডাইরেক্ট মেডিকেল শিট, 4 নম্বর যে শিটটা, এই শিটটা আমাদের মেডিকেল ব্যাচ যারা আছে অ্যাডভান্স ব্যাচ 1 এবং 2 তাদের হাতে এটা আছে। আর যারা এসএসসি 21 ব্যাচ তাদের হাতে এই বইটা আছে, কিন্তু এই বইটা যে সৃজনশীল এমসিকিউ প্রশ্নগুলো আছে, কিন্তু সেখানে কোনো লেকচার তথ্যগুলো নাই। সেজন্য তোমাদের একটু কষ্ট করে লেকচারগুলো আমরা যখন ক্লাস শেষে ভিডিওর উপরে লিঙ্ক দিয়ে দিব তখন তোমরা তুলে নিবে। কিন্তু মাঝখানের সময়টাতে আমি প্রত্যাশা করব আমার কথাগুলো শুনতে থাকবে, পারলে আমার সাথে সাথে কুরাস করবে মানে আমার সাথে মিলে বলতে থাকবে। যখন তুমি বলবে তখন দেখবে যে জিনিসটা ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সেই জন্য তোমরা দরজা বন্ধ করে বসলে খুব ভালো, কারণ আমরা অনেক চিল্লাচিল্লি করবো, কখনো ওয়াজ করি, কখনো দুষ্টামি করি, তাই না? সেগুলো বাইরে শোনার কোনো দরকার নাই। তুমি আমার সাথে সাথে এই কথাগুলো উচ্চারণ করবে, আশা করি ক্লাসের মধ্যে পড়াটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন 477 জনকে দেখতে পাচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ। তোমরা যারা এসেছো শুকরিয়া। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। গতকালকে বাংলাদেশে খেলা ছিল বলে হয়তো কয়েকজন একটু তাড়াহুড়া করে চলে গিয়েছিল, আজকে তো এরকম নেই। ঘন্টা কানেক আমার সাথে থাকবে। ক্লাস নিতে নিতে মাঝখানে আজান দিলে আমি 1 মিনিটের জন্য অপেক্ষা করব, তোমরা তখন বের হয়ে যাও না ক্লাসে থেকে তাকিও, কেমন? তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাব। কি বলেন আসির? অনেকজন চলে আসছে, আর একটু অপেক্ষা করবো।
আচ্ছা মিনিট কানেক অপেক্ষা করে একটু আজকের এক্সাম অ্যাপসে হবে না, গুগল লিঙ্কে হবে, কারণ যেহেতু 3টা গ্রুপে লিঙ্ক দিতে হবে। মেডিকেল অ্যাডমিশন ব্যাচ তোমাদের গ্রুপে গুগল লিঙ্ক যাবে, SSC 22 তোমাদের গ্রুপও লিঙ্ক যাবে, এবং SSC 21 তোমাদের গ্রুপও লিঙ্ক যাবে। কেমন? সরি, তোমাদের একসাথে প্রতিযোগিতা হবে, তো তোমাদের সুবর্ণ সুযোগ, বিশেষ করে SSC 22 তোমরা বড় ভাই আপুদের সাথে কতটুকু পেরে উঠে দেখি, কারণ সেখানে তো প্রশ্ন জাস্ট আমি এখানে যা পড়াইছি তার থেকে দেওয়া হবে, সেখানে সবাই সমান, কিন্তু কে কতটুকু মনে রাখতে পারো সেটা দেখবে। কেমন? সবার একসাথে রেজাল্ট হবে তোমাদের। ওয়াও, আমি 494 জনকে দেখতে পাচ্ছি। বেশ বেশ। আর তোমরা আমাদের পেইড বেসে যারা আছো, তোমরা তোমাদের নিজস্ব আইডিগুলা লিখবে। তো দেখো, আমরা মূল আলোচনা আস্তে চলে যায়, 500 তো হয়ে গেছে, তাহলে তো 500 তো যেহেতু হয়ে গেছে, আমরা আলোচনা শুরু করে দিতে পারি। 500 জন বাচ্চা কাছে এখানে একসাথে আসছো, তো প্রত্যেকেই আশা করি মনোযোগ ধরে রাখবে, মনোযোগ দিবে, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। প্রাণীবিজ্ঞান চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন যে অধ্যায়টা, এটা বিশেষ করে ভবিষ্যতে যারা মেডিকেল স্বপ্ন দেখো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমি কেন, প্রত্যেকে এই কথাটা বলবে, এবং ইউনিভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে এটার দরকার আছে, এবং আমাদের SSC প্রিপারেশনের জন্য তো এটা অনস্বীকার্য। সুতরাং অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে আমাদের এখানে কোনো শব্দ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা শব্দে আমরা কাজ করার চেষ্টা করব, আমি তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব কোন তথ্যটা কীভাবে মনে রাখা যায়। তবে তোমরা সবচেয়ে বেশি লাভবান হবে তোমরা যদি আমার সাথে কোরাস করো, তোমরা যদি আমার সাথে মিলিয়ে কথা বলতে থাকো। যেমন তোমরা দরজা বন্ধ করো, রুমে বসে আমি যখন যেটা যেভাবে বলবো তোমরা সেভাবে উচ্চারণ করবে, দেখবা যে পড়াগুলো ওইখানের মধ্য থেকে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা জানি যে আমরা যে রক্ত বা ব্লাডের কথা বলেছিলাম, যে ব্লাডের কথা আমরা বলেছিলাম, সেই রক্ত বা ব্লাডের মধ্যে দুইটা অংশ তোমরা দেখেছিলে গতকালকে, আমি একটু করে ছোট্ট করে বলেছিলাম। একটা হচ্ছে রক্তরস, আরটা হচ্ছে যে রক্তকণিকা। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা শুরু করি, আমি রক্তকণিকা নিয়ে আলোচনা শুরু করব। এই রক্তকণিকা 3 ধরনের, একটা হচ্ছে RBC, আরটা হচ্ছে WBC, আরটা হচ্ছে প্ল্যাটিলেট। কেমন? প্ল্যাটিলেট। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই 3টা কণিকা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম দিন, মানে রক্তকণিকা বর্ণনার প্রথম দিন, কিন্তু রক্তদের দ্বিতীয় ক্লাসে আমরা আজকে RBC নিয়ে আলোচনা করব। RBC নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করব। আশা করি যেটুকু তথ্য আমি দেব এটুকু নিয়ে তোমার ইহকালে কাজ হয়ে যাবে। পরকালে লাগবে কিনা আমি জানি না, লাগবে না পরকালেগুলো। ইহকালে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো তো পারবে ইনশাআল্লাহ। তো দেখো, 3 ধরনের যে রক্তকণিকা, সেখানে একটু ছোট্ট করে আমি বলে আসি তোমাদের, কিছু স্লাইডও আমি রাখি যাতে তোমাদের বেশি সমস্যা না হয়। দেখো, লোহিত রক্তকণিকা তুমি যাকে বলো তাকে ইরেথ্রোসাইট বলে, তাকে রেড ব্লাড কর্পাসল বলে। এই রেড ব্লাড কর্পাসলের জায়গায় রেড ব্লাড সেলও কিন্তু বলা যেতে পারে, তবে বিভিন্ন বিজ্ঞানীরা এখানে দ্বিমত প্রকাশ করেছেন। এই জন্য এখানে যে ইরেথ্রোপয়েসিস বা হিমাটোপয়েসিস, অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, ইরেথ্রোপয়েসিস বা হিমাটোপয়েসিস যেটাকে আমরা বলি, সেই প্রক্রিয়াটাতে দেখা যাচ্ছে যে উপাদানগুলো তৈরি হচ্ছে তারা নিজেদের মধ্যে স্ববিভাজন হয়ে পরবর্তীতে অন্য বাবার কোষ তৈরি করে না। সেই জন্য সাধারণত যে কোষগুলা, এই কোষগুলা কিন্তু একবার তৈরি হয়ে সেখান থেকে আবার বিভাজনের মাধ্যমে আবার তৈরি হওয়ার সক্ষমতা থাকে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন লোহিত রক্তকণিকা যেগুলা, সেইগুলা হচ্ছে যে তৈরি হয়ে পরবর্তীতে স্ববিভাজনের মাধ্যমে নতুনভাবে তৈরি হওয়ার তাদের সুযোগ নেই, সেই জন্য এটাকে সরাসরি কোষ না বলে ওনারা কণিকা বলতে ভালোবাসেন। আচ্ছা, যাই হোক, অনেকে কণিকা বলছেন, অনেকে কোষ বলছেন, তবে কণিকার ইংরেজি শব্দটা কিন্তু কর্পাসল। তাহলে এখানে রেড ব্লাড সেল না বলে রেড ব্লাড কর্পাসল বলাটা যুক্তিযুক্ত। তবে কেউ যদি রেড ব্লাড সেল বলে ফেলে সেটা মহাভারত শুদ্ধ হবে না, এটা নিয়ে মারামারি দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আবার লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসল এখানে লিখতে পারো। আরেকটা হচ্ছে থ্রম্বোসাইট বা প্লাটিলেট। এখন দেখো, আজকে যেহেতু আমরা লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব, তাহলে লোহিত রক্তকণিকার শব্দগুলো কোত্থেকে আসছে সেখান থেকে আমরা আজকে কথা বলা শুরু করব। তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা যারা জীববিজ্ঞান বেশ কয়েকদিন ধরে পড়ে আসতেছো, তাদের রঞ্জক পদার্থ নামে একটা কথা তোমরা শুনেছো। তোমাদের অ্যাসাইনমেন্ট করার সময় মনে হয় লেগেছিল, না এটা 9-10 অ্যাসাইনমেন্টে লাগছিল। রঞ্জক পদার্থ যেমন ধরো জেন্তুফিল, সেটা হচ্ছে তো হলুদের জন্য, ক্যারোটিন হচ্ছে কমলার জন্য, ঠিক আছে। তারপরে
এরকম অনেকগুলো আছে, কেমন? তারপর হচ্ছে লিউকোসাইটের কথা বলছি, যেটা সাদা বর্ণ আমরা বুঝাই। তারপরে ক্রোমোপ্লাস, যে কোনো রঙিনের ক্ষেত্রে ক্লোরোপ্লাস, সেগুলো হচ্ছে ক্লোরোফিল হচ্ছে সবুজের জন্য। এই যে কতগুলো রঞ্জক পদার্থ থাকে, তার ধারাবাহিকতায় একটা শব্দ ভবিষ্যতে তোমরা শুনবা, এখন না শুনলেও, সেটা হচ্ছে ইরাইথ্রিন। ইরাইথ্রিন শব্দের অর্থ মনে রাখবা রেড বা লাল। ইরাইথ্রিন শব্দের অর্থ হচ্ছে রেড বা লাল। তাহলে ইরাইথ্রিন থেকে ইরাইথ্রোসাইট বলা যেতে পারে। তাহলে আমরা যাকে লোহিত রক্তকণিকা বলি তাকে আমরা ইরাইথ্রোসাইটও বলতে পারি, কেমন? ঠিক আছে, তাকে রেড ব্লাড কর্পাসেলও বলতে পারি। তাহলে লোহিত রক্তকণিকা যে কথা, ইরাইথ্রোসাইট একই কথা, এবং রেড ব্লাড কর্পাসেল একই কথা। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে এই লোহিত রক্তকণিকা তৈরি হওয়া, এই রেড ব্লাড কর্পাসেল তৈরি হওয়া, এমনকি ইরাইথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ইরেথ্রোপয়েসিস। ইরেথ্রোপয়েসিস, পয়েসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া, উৎপন্ন হওয়া। আর ইরেথ্রো মানে শব্দটা কোথেকে আসছে? ইরেথ্রিন থেকে, অর্থাৎ লোহিত রক্তকণিকার এই জায়গাটা থেকে এসেছে। তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার পদ্ধতির নাম হচ্ছে ইরেথ্রোপয়েসিস বা হেমাটোপয়েসিসও বলা যেতে পারে। যাই হোক, প্রাথমিক এই কথাগুলো জানার পর আমরা এবার লোহিত রক্তকণিকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। লোহিত রক্তকণিকা সম্পর্কে বলতে হলে আমাদের সব সময় খুবই গুরুত্বপূর্ণ কয়টা কথা মনে রাখতে হয়। লোহিত রক্তকণিকায় কি নেই, খুবই গুরুত্বপূর্ণ। লোহিত রক্তকণিকা কি নেই, আমার সাথে তোমরা মুখোমুখি মুখস্থ করার চেষ্টা করবা। লোহিত রক্তকণিকা সম্পর্কে জানতে গেলে আগে প্রথমে তার মধ্যে কি নেই সেটা আমার সাথে সাথে মুখে মুখে মুখস্থ করে ফেলবা। আমার সাথে মুখে মুখে মুখস্থ করে ফেলবা। এখানে কি নেই? এখানে মাইটোকন্ড্রিয়া নেই। এখানে কি নেই? মাইটোকন্ড্রিয়া নেই। প্রত্যেকে বলো, লোহিত রক্তকণিকার মধ্যে কি নেই? মাইটোকন্ড্রিয়া। আমি 571 জনকে দেখতে পাচ্ছি না, নেই। এখানে সাধারণত আরএনএ থাকে না, কেমন? এখানে গলজি বডি থাকে না, গলজি বডি থাকে না। এবং আরও গুরুত্বপূর্ণ, যেটা আরেকটা কালার দিয়ে লিখে, এটা সেটা হচ্ছে এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। এখন দেখো, এগুলো কিন্তু ওখানে লেখা আছে, তোমাদের লেখার দরকার নাই। তোমরা শুধু আমার সাথে মুখে মুখে বলো লোহিত রক্তকণিকার মধ্যে কি নেই, লোহিত রক্তকণিকার মধ্যে কি নেই। তো সেই জায়গায় আমি মাইটোকন্ড্রিয়ার কথা বলেছি, আরএনএ এর কথা বলেছি, আমি গলজি বডির কথা বলেছি, আমি নিউক্লিয়াসের কথা বলেছি। এখন আমি যদি একটা শব্দ এভাবে লিখি, কারো কি কোনো আপত্তি আছে? এই যে শব্দটা আমি এভাবে লিখলাম, মনে করো, ঠিক আছে, এভাবে লিখলাম। এখন তোমরা এটা উচ্চারণ করো তো, কি লিখছি দেখো তো, বাংলিশ, ইংলিশ, বাংলিশ। এটা কি লিখছি আমি? এটা কি লিখছি বলো তোমরা, দেখি উচ্চারণ করো তো, এটা উচ্চারণ করে লিখো তো, উচ্চারণ করো তো দেখি। আমার সাথে তো কুরাস করবা, কিন্তু আমার সাথে তো বলবা কিন্তু মাইটোকন্ড্রিয়া নেই, আরএনএ নেই, গলজি বডি নেই, নিউক্লিয়াস নেই। এই চারটা শব্দ জানতে হবে। আর কি নাই সেগুলো গরুর গাড়ি বাদ দাও, এগুলো নাই যেগুলো তোমরা প্রত্যেকে বলো। মাইটোকন্ড্রিয়া নেই, প্রত্যেকে দেখো মিস্টার গনি, আমি বানানটা এভাবে করি, মিস্টার গনি। নতুন আসছে বাজার বানান। তাহলে মিস্টার গনি, মিস্টার গনি, মিস্টার গনি, ঠিক আছে, মিস্টার গনি, মিস্টার গনি, ঠিক আছে, মিস্টার গনি, মিস্টার গনি। তাহলে মাইটোকন্ড্রিয়া নেই, আরএনএ নেই, গলজি বডি নেই, নিউক্লিয়াস নেই। প্রত্যেকে বলা, মাইটোকন্ড্রিয়া নেই, আরএনএ নেই, নিউক্লিয়াস নেই, গলজি বডি নেই। মাইটোকন্ড্রিয়া নেই, আরএনএ নেই, মিস্টার, কেমন? গলজি বডি নেই, নিউক্লিয়াস নেই, গনি, মিস্টার গনি, মিস্টার গনি, মিস্টার গনি, মিস্টার গনি, মিস্টার গনি, মিস্টার গনি বানানেও করি আর কি, মাঝে মধ্যে। একজন লিখছে মিস্টার জনি বলে, আরে না, মিস্টার গনি। তো যাই হোক, মাইটোকন্ড্রিয়া নেই, আরএনএ নেই, গলজি বডি নেই, নিউক্লিয়াস নেই। এখন প্রশ্ন হচ্ছে তাদের ক্ষেত্রে আছেটা কি, কেমন, বা তার কি বৈশিষ্ট্যগুলো তুমি দেখতে পাবে সেই জায়গাটাতে। এগুলো কেউ লিখবা না, লেখার চেষ্টা করবো না, আমার সাথে দুষ্টামি করে মুখস্থ করবা। সেটা হচ্ছে এদের মধ্যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে। আমি আবারও বলছি, এগুলো স্লাইডে আমি দেখাবো, সুতরাং এগুলো লেখার দরকার নেই। এদের সাইটোপ্লাজম আছে। তাহলে আছে শব্দটা যদি বলি, সাইটোপ্লাজম আছে। এরা স্থিতিস্থাপক, 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 কেমন? স্থিতিস্থাপক। তারপরে হচ্ছে যে এরা দেখতে চাকতির মতো, কেমন? চাকতির মতো। তারপরে হচ্ছে দ্বি অবতল। আমার সাথে সাথে বলো, যে যতই জানো না কেন আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। এই চারটা জিনিস তাদের ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি। এরা সাইটোপ্লাজম যুক্ত, স্থিতিস্থাপক, সাইটোপ্লাজম যুক্ত, স্থিতিস্থাপক, সাইটোপ্লাজম যুক্ত, স্থিতিস্থাপক, চাকতির মতো, দ্বি অবতল। সাইটোপ্লাজম যুক্ত, স্থিতিস্থাপক, চাকতির মতো, দ্বি অবতল। এই বৈশিষ্ট্যগুলা আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে তুমি দেখতে পাবে।
এই বৈশিষ্ট্যগুলো আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে তুমি দেখতে পাবে। তাহলে বলো, সাইটোপ্লাজম যুক্ত স্থিতিস্থাপক শক্তির মতো ধী অবতল। সাইটোপ্লাজম যুক্ত স্থিতিস্থাপক শক্তির মতো ধী অবতল, এই 4টা প্রধান বৈশিষ্ট্য তুমি সেখানে দেখতে পাবে। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে প্রত্যেকে এই কথাগুলো আমার সাথে সাথে বলো এবং সাথে বলবে। তাহলে দেখো, তাহলে আমার সাথে সাথে একটু দুষ্টামি করে করে বলো। সাইটোপ্লাজমকে যদি এস দিয়ে বলি, স্থিতিস্থাপককে যদি দুষ্টামি করে এস দিয়ে বলি, তারপরে শক্তির মতো যদি সি দিয়ে বলি, দি অবতল বলি, দিব বলি, তাহলে প্রত্যেকে লেখো এসএসসি দিব। কি দিব? এসএসসি দিব। কি দিব? এসএসসি দিব। এসএসসি দিব। ঠিক আছে, আমার সাথে সাথে দুষ্টামি করতে করতে সামনের দিকে এগিয়ে যাব। এসএসসি দিব। কি দিব? এসএসসি দিব। তাহলে এস মানে হচ্ছে সাইটোপ্লাজম, এস মানে হচ্ছে স্থিতিস্থাপক, সি মানে হচ্ছে শক্তির মতো, দিব মানে হচ্ছে দ্বি অবতল। এখানে ইংরেজি বাংলা মিশে একাকার হয়ে গেছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা হচ্ছে জীববিজ্ঞানের ক্লাস, এটা সাহিত্যের ক্লাস না ভাইও। ঠিক আছে, এসএসসি দিব। কি দিব? এসএসসি দিব। এর মধ্যে আমরা 8টা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলছি। মিস্টার গনি বলছে এসএসসি দিব। মিস্টার গনি কি বলছে? এসএসসি দিব। তাহলে মিস্টার গনি এগুলো নেই, এসএসসি দিব সেগুলো আছে। ঠিক আছে, মিস্টার গনি বলছে কি দিব? এসএসসি দিব। কি দিব? এসএসসি দিব। ঠিক আছে, মিস্টার গনি বলছে এসএসসি দিব। একজন বলছে 4 সপ্তাহে 3 দিন ক্লাস নেন। না, আমি শুধু রক্ত উদ্যায়টা 2 সপ্তাহ টানা নিব। কষ্ট তো আমার হচ্ছে, তোমরা বসলে হবে শুধু। ঠিক আছে, 2 সপ্তাহ টানা নিব। আমি এটা করতে চাচ্ছি না যে একদিনে লোহিতের সাথে একসাথে পড়াই দিই, দরকার নেই। আস্তে আস্তে পড়ো, একটা মুখস্থ করবো। ঠিক আছে, তো যাই হোক, দেখো আমরা কি বলছিলাম, শুধু রক্ত উদ্যাটার জন্য প্রতিদিন নিচ্ছি, পরবর্তীতে আমি কমাই দেবো, সমস্যা নেই। স্থিতিস্থাপক সাইটোপ্লাজম শক্তির মতো দ্বি অবতল। মুখোমুখি মুখস্থ করে ফেলো, দরজা বন্ধ করে ফেলো। মিস্টার গনি বলছে এসএসসি দিব। মিস্টার গনি কি বলছে? এসএসসি দিব বলছে। আচ্ছা, সুন্দর কথা। মিস্টার গনি এ কথা বলছে, তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, এখন মিস্টার গনি মনে করো এসএসসি দিয়ে দিছে। মিস্টার গনি এসএসসি দিয়ে দিছে। সেই মিস্টার গনি কি দিছে বলো প্রত্যেকে? এসএসসি দিছে। এসএসসি দেওয়ার পর সে হচ্ছে যে সে হচ্ছে 2.2 পাইছে। আল্লাহ মাহবুদ, এটা কোন ধরনের কথা? ঠিক আছে, 2.2 পাইছে, অথচ তার এলাকার বাচ্চা কাচ্চা প্রায় জনে কিন্তু 7.3 করে পাইছে। এটা কোন ধরনের পয়েন্ট? যেখানে জিপিএ 5 নেটে জিপিএ 7। ঠিক আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তাহলে এই মিস্টার গনি বলছে এসএসসি দিব, তুমি দিলে দাও, সমস্যা নাই। সে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর 2.2 পাইছে, অথচ তার এলাকার বাচ্চা কাচ্চারা 7.3 পাইছে। এটা মানে এলিয়ান মনে হয়। এটা তো পয়েন্ট কেমনে পাইছে আমি জানি না, কেমনে পাইছে এটা। তো আসলে তোমরা দেখো, এটা হচ্ছে তার গড় ব্যাস, এটা হচ্ছে তার ব্যাস মানে গড় ব্যাস, আর এটা হচ্ছে স্থূলত্ব। এগুলো আমি শীটের মধ্যে দেখাবো। এগুলো হচ্ছে তোমার মাইক্রোমিটার এককে। তো জায়গা তোমরা শুধু এটুকু মনে রাখলে হবে, তিনি পয়েন্ট কত পেয়েছিলেন? এসএসসি দিবে, কুশিতে দিছে, কুশিতে লাফাইয়া দিছে, দিয়ে 2.2 পাইছে, অথচ তার এলাকার মানুষজন 7.3 পাইছে। এই কথা শুনে আমি বললাম, হে মিস্টার গনি, তুমি পরীক্ষা দিয়েছো, এত খারাপ করেছো কেন? তখন মিস্টার গনি কিন্তু আমাকে তার আবেগের গল্প বলা শুরু করলো। একেবারে অনেক দিন আগের সেই কিছু কথা আমাকে বলা শুরু করলো। তার গল্পটা আমরা শুনবো, তোমরা প্রত্যেকে দেখো। বলে দেখো, আমি তার গল্পটা তোমাদের একটু শোনাই, তারপর আমরা আস্তে আস্তে যাবো। সে আমাকে বলছে, তা আমি বললাম, মিস্টার গনি তুমি এসএসসি দিলা, তো দেওয়ার পর তুমি 2.2 পাইছো, এলাকার মানুষজন 7.3 পেয়ে গেছে। বলো ভাইয়া শুনুন, এক কথা, অনেক দিন আগের কথা, আমার আম্মু বলেছে, আমার বয়স যখন 3 সপ্তাহ, আমি যখন একেবারে দেখতে কুসুম কুসুম ছিলাম, একেবারে কুসুম কুসুম ছিলাম, প্রত্যেকে আমাকে ভালোবাসতো, প্রত্যেকে আমাকে ভালোবাসতো, মানে তার জীবনী বলা শুরু করছে। বলে আমার বয়স যখন 3 সপ্তাহ, ঠিক আছে, আমি একেবারে কুসুম কুসুম কোমল কোমল ছিলাম, প্রত্যেকে আমাকে ভালোবাসতো। আজ গনি তুমি কি বলো? তখন গনি বললো, বলে ভাইয়া দেখুন, আমার বয়স যখন 6 মাস, তখন আমি ঝকঝকে ঝকঝকে ফুলের মতো সুন্দর ছিলাম, ঝকঝকে ফুলের মতো সুন্দর ছিলাম। কিসের মতো সুন্দর ছিলাম? আমি যে ঠিক আছে গনি, এগুলো সব মানলাম, এটার সাথে এসএসসির সম্পর্ক কি? বলো ভাইয়া গল্প বলছি। তো তারপর কি হলো? বলো ভাইয়া পরবর্তীতে আমি ধীরে ধীরে যখন বড় হতে থাকলাম, তখন আমি নিজের অস্তিত্ব বুঝতে শুরু করলাম, আমার নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে শুরু করলাম, আমি আমাকে কি করতে হবে। বলে তারপর থেকে আমি পড়ালেখা করা শুরু করলাম, এবং আমি যখন পড়ালেখা করার আগ্রহ দেখালাম, তখন আমাকে আমার পরিবার থেকে বলে মিস্টার গনি, এই যে তুমি একটা সময় 3 সপ্তাহ বয়সে কুসুম কুসুম কোমল কোমল ছিলা, তুমি যে এক সময় 6 মাস বয়সে তুমি একটা ঝকঝকে ফুলের মতো ছিলা, তুমি এখন নিজের অস্তিত্ব বুঝতেছো, আমরা খুশি, কিন্তু তুমি পড়ালেখা করার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। তখন হঠাৎ করে গনি বলে আমি কি পরিশ্রম করব, আমি কি করতে পারি?
মানে তার এসএসসি দিয়ে ইতিহাসটা আমাদেরকে বলছে। তো তোমরা দেখো এখন সে এবার মনে করো কি করছে, সে এসএসসি দেওয়ার জন্য তার সেই প্রত্যন্ত গ্রাম থেকে শহরের দিকে রওনা দিছে। সে আমাকে বলছে গল্পটা, বলে ভাইয়া দেখুন আমি 120 দিন ধরে 1100 কিলোমিটার পথ অতিক্রম করে, কত পথ অতিক্রম করে, 120 দিন ধরে 1100 কিলোমিটার পথ অতিক্রম করে, কেমন? তো সেখান থেকে সে ধীরে ধীরে আসতেছিল। বলে এই যে 120 দিন ধরে 1100 কিলোমিটার পথ অতিক্রম করে আমি আসতেছিলাম, তখন আমি এই প্রতিমধ্যে কত শত মানুষকে আমি দেখেছি, সেখানে প্রায় লক্ষ লক্ষ 20 লক্ষ 1 কোটি মানুষকে আমি পথে দেখেছি। তাদের জায়গা থেকে আমি ইন্সপায়ার হয়েছে, এই ইন্সপায়ার হয়ে সেই জায়গা থেকে আমি আজকে এসে আমি এমনভাবে পড়ালেখা করেছি ভাইয়া, সেটা হচ্ছে প্রতি 60 সেকেন্ড বা 1 মিনিটে আমি এক একটা বই শেষ করেছি। আমি বললাম গনি এটা তো খুব ভালো খবর, তুমি প্রায় 20 লক্ষ 1 কোটি মানুষ থেকে ইন্সপায়ার হয়েছো, তুমি 1100 কিলোমিটার পথ অতিক্রম করেছো এবং তুমি 120 দিন ধরে হেঁটেছো, ওয়াও, তোমাকে স্যালুট করতে হবে। তাহলে তোমার রেজাল্ট কেন এরকম হলো? বলে ভাইয়া আমি এত চেষ্টার পরও আমার পয়েন্ট হয়েছে 2.25। তো এই 2.25 হলো কেন? বলো ভাইয়া আসলে আমি পড়ালেখা করতে আসার জন্য পথের মধ্যে সময় বেশি খেয়ে ফেলছি। ঠিক আছে, হাঁটতে তো জায়গার সামনের দিকে আজ্ঞা। আমার গল্প কারোর সাথে মিলে না, যদি মিলে আমি কেয়ার করি না, ঠিক আছে? আমার গল্প কারোর সাথে মিলে না, তো তোমরা আমার সাথে একটু দুষ্টামি করবো আর কি, একটু দুষ্টামি করলে তোমাদেরও পড়া মুখস্থ হবে আর কি, ঠিক আছে? তো এখন দেখো এই জায়গাটা নিয়ে একটু তোমার সাথে এখন দুষ্টামি করে আমরা কথা বলবো, এখানে আরও কথা আছে। তো এখন দেখো তোমরা ভাইয়া, আমি যে বলছিলাম তোমরা এখন পড়াগুলো মুখস্থ রাখতে পারে কিনা দেখো। একটা লোহিত রক্তকণিকা আমার বাচ্চাগুলো এখন বলবে নিউক্লিয়াসবিহীন। বলতে পারবে বাচ্চারা? অবশ্যই পারবে। কেন নিউক্লিয়াসবিহীন বলা হচ্ছে? তাদের তৈরি প্রক্রিয়ার সময় এক্সোসাইটোসিস প্রক্রিয়া, এক্সো মানে বাইরে, সাইট মানে কোষের বাইরে চলে যায় তাদের কি অকার্যকর নিউক্লিয়াসটা, সেই জন্য তাদের ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা বাড়তি তথ্য। এবং আমার বাচ্চাগুলো বলবে সেখানে আরএনএ থাকে না, গোলজি বডি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। এবং আমার বাচ্চারা বলবে সেখানে সাইটোপ্লাজম থাকে, স্থিতিস্থাপকতা দেখা যায়, শক্তির মতবন্ধী অবতল, সেটা তারা বলবে। এবং প্রত্যেকটা বাচ্চা ছোটবেলা থেকে প্রত্যেকেই জানে রক্ত লাল হওয়ার একমাত্র কারণ হলো হিমোগ্লোবিন থাকার কারণে। আরো সুন্দর করে বললে এই হিমোগ্লোবিনের ভিতরে এই যে হিমোগ্লোবিন, হাই হেমোগ্লোবিনও বলা, হাই হেমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের হিম অংশ থাকার কারণে আসলে রক্ত কি হয়? লাল হয়। প্রত্যেকে বলো হিমোগ্লোবিনের কোন অংশ থাকার কারণে রক্ত লাল হয়? হিম। এই হিম অংশটার মধ্যে আসলে কি থাকে? আয়রন থাকে। এই আয়রনকে আমরা ফেরিটিন বলি। এই আয়রনের জন্য রক্ত লাল হয়। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে রক্ত কেন লাল হয়, তাকে প্রথমে সস্তায় উত্তর দিয়ে দিবে হিমোগ্লোবিন থাকার কারণে। আরও যদি চিল্লাচিল্লি করে হিমোগ্লোবিনের মধ্যে হিম থাকার কারণে। আরও যদি কান্নাকাটি করে এই হিমের মধ্যে আয়রন থাকার কারণে। আরও কান্নাকাটি করলে বলবা সেই আয়রনকে ফেরিটিন বলা হয়, সেই ফেরিটিনের কারণে রক্ত লাল হয়। ঠিক আছে, আচ্ছা আমরা এই তথ্যগুলো জানলাম, এগুলো আমার বাচ্চাগুলো পারবে ইনশাল্লাহ। তা আমার বাচ্চারা আর কি কি পারে দেখি। হ্যাঁ, তাদের গড় ব্যাস কত, জিবিএ কত পাইছিল মনে আছে এগুলো তোমাদের। তারপরে হচ্ছে যে এবার দেখো না, এই লোহিত রক্তকণিকা তৈরি হয় কোত্থেকে? আমরা ছোট অবস্থায় 3 সপ্তাহ যখন বয়সে ভ্রূণ অবস্থায় ছিলাম মায়ের দেহে, তখন কুসুমতলির যে ভাস্কুলাস অর্থাৎ কুসুমতলির যে নালীগুলা, সেখান থেকে এটা তৈরি হয়েছিল 6 মাস বয়স পর্যন্ত। পরবর্তীতে আমাদের দেহে যকৃৎ এবং প্লীহা, যকৃৎ প্লীহা তোমরা চিনো? এটা প্লীহা, এটা যকৃৎ। অর্থাৎ প্লীহা মানে স্প্লিন যেটাকে বলো, ওই যে আমরা মুরগি টুরগি জবাই করে একটা হাতে নিয়ে বলে যে কি বলে নাসির এটাকে, মুরগি জবাই করে একটা হাতে নিয়ে দেখায় যে ছোট ছোট, বলো না আম 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 চিনো? এই আম দেখছো কেউ? মুরগি জবাই করে আমরা দেখায় যে বাবু দেখ আম দেখ আম দেখ, আম চিনো? ঠিক আছে, আম চিনো তোমরা? আম 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 মানে প্লেহা। তারপরে হচ্ছে যকৃৎ বা কলিজা, ঠিক আছে, এখান থেকে তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আমাদের এই 6 মাস বয়সের পর থেকে লোহিত আমাদের যে লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জার ইংরেজিটা একটু বলে রাখি, এটা ভুল করবো না, রেড বোন মেরু, এটা পরীক্ষা অনেক সময় আসে, রেড বোন মেরু, রেড বোন মেরু থেকে এটা তৈরি হয়। অর্থাৎ আমাদের যে হাড্ডি গুড্ডি আছে না, যে পশুকা কশেরুকা স্টারনাম, কত হাড্ডি গুড্ডি আছে না, সেই হাড্ডি গুড্ডির ভিতরে যে মজ্জা আছে, সেই মজ্জা থেকে এটা তৈরি হয়। আমরা প্রাণীবিজ্ঞান সপ্তম অধ্যায়ে হাড্ডি সম্পর্কে জানবো, সমস্যা নেই। তাহলে সেখান থেকে তৈরি হয়। প্রত্যেকে আমার মুখে মুখে বলো লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম ইরিথ্রোপোয়েসিস।
এবং সেটা 3 মাস বয়সে থেকে হয় কুসুম কুসুম ছিলাম আমরা কুসুমতলি থেকে, 6 মাস বয়সে থেকে হয় বলে ঝকঝকে ফুলের মতো যকৃৎ এবং প্লেহা থেকে, এবং পরবর্তীতে কি হয় অস্থি মজ্জা থেকে। আমরা যখন নিজের অস্তিত্ব বোঝা শুরু করেছিলাম, একেবারে আড্ডায় আড্ডায় সামনের দিকে যাচ্ছি, তাই না? এরপরে দেখো বাচ্চারা, এরপরে তাদের আয়ুষ্কাল কত? 120 দিন। হ্যাঁ, মিস্টার গনি কি বলছিল? এসএসসি দিব বলে সে 120 দিন ধরে হেঁটে হেঁটে কত কিলোমিটার পথ অতিক্রম করেছিল? 1100 কিলোমিটার পথ। একটা লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, এবং সেটা 120 দিনে আমাদের দেহের মধ্যে যে রক্তনালীর মধ্য দিয়ে যায় সেটা 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। আজান শেষ, আমি আসতেছি। ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করা, জাস্ট আজান শেষ আসতেছে, কেউ বের হয়ে যায় না। ধন্যবাদ অপেক্ষা করার জন্য। আজান শেষে আমরা আবারও আসলাম। একটা আমি বলি, এটা স্লিপ অফ টাং, এখানে লেখাই আছে 11,000, ঠিক আছে? এটা মুখ থেকে এমনি 1100 বের হয়ে গেছে, এটা 11,000, ঠিক আছে? এটা কথা বলার সময় হয়তো এখান থেকে 1100 বের হয়ে গেছে আর কি। এটা 11,000, ঠিক আছে? প্রত্যেক ক্লিয়ার এখন এটা 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশনের জন্য, বিশেষ করে প্রতি সেকেন্ডে 20 লক্ষ লোহিত রক্তকণিকা নষ্ট হয়, এমনকি 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত হতে পারে সেটা। প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত লোহিত রক্তকণিকা নষ্ট হয়। তবে মজার বিষয় হচ্ছে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত নতুন তৈরি হয়, ঠিক আছে? সুতরাং এভাবে ব্যালেন্স করে আমরা এখনো বেঁচে আছি। তাহলে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত নষ্ট হয়, তবে সুখবর হচ্ছে প্রতি সেকেন্ডে আবার 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত তৈরি হয়। এখন মজার বিষয় হচ্ছে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে কোথায় যায়? তাদের কবরস্থান কোথায়? তাকে কোথায় দাফন করা হয়? অর্থাৎ এগুলো নষ্ট হয়ে যকৃৎ এবং প্লীহাতে চলে যায়।
তারা নষ্ট হয়ে যকৃৎ এবং প্লীহাতে যায়, সেখানে রিসাইকেল হয়। সেখানে কি হিসাবে জমা হয়? বিলিরুবিন হিসাবে জমা হয়, অর্থাৎ এটা ব্যঙ্গে লোহিত রক্তকণিকা। ফেরিটিন হিসাবে জমা হয়, আর একটা হচ্ছে হিমোসিডারিন নামে জমা হয়। এই তিনটা রাসায়নিক উপাদান হিসাবে জমা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লোহিত রক্তকণিকা ব্যঙ্গে কি হিসাবে জমা হতে পারে? প্রত্যেকে বড় বিলিরুবিন হিসাবে, ফেরিটিন হিসাবে, বলো হিমোসিডারিন হিসাবে। ফেরিটিন হিসাবে, বিলিরুবিন হিসাবে, হিমোসিডারিন হিসাবে, এই তিনটে উপাদান প্রত্যেকে মুখে মুখে বলো। লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে প্লীহা এবং যকৃতে যে জমা হয় সেটা কি হিসাবে জমা হয়? সেটা বিলিরুবিন হিসেবে জমা হতে পারে, ফেরিটিন হিসেবে জমা হতে পারে, হিমোসিডারিন হিসেবে জমা হতে পারে। এখন দেখো, প্রতি 1 মিনিটে বা 60 সেকেন্ডে একবার সমগ্র দেহ লোহিত রক্তকণিকা পরিভ্রমণ করে। আশা করি বুঝেছো। তাদের যে আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস। একটা মজার বিষয়, 120 দিন আমি পড়াই গেলাম, অনেক বাচ্চারা কিন্তু পরীক্ষা যখন 4 মাস আসতে পারে না, তারা মিলাতে পারে না, হঠাৎ করে আনকমন মনে হয়েছে, যে আমি অবলিক দিয়ে কি লাগছি 4 মাস। 120 দিন বা যে 4 মাস, 120 দিন বা 4 মাস, 120 দিন বা 4 মাস। প্রত্যেক বলো, অনেকে মনে হবে এটা ছোট্ট একটা জিনিস, কেন ভুল করবো? আসলে এগুলো ভুল হয় পরীক্ষার হলে। 120 দিন বা 4 মাসে সে ওই আয়ুষ্কালের মধ্যে বলা হচ্ছে প্রতি মিনিটে সে একবার সমগ্র দেহ পরিভ্রমণ করে। সেই হিসাবে 120 দিনে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে, এবং এই সময়টাতে নষ্ট হওয়ার আগে এই সময়টাতে সে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত নষ্ট হয়, আবার সমসংখ্যক তৈরি হয়। এই যে নষ্ট হওয়া তৈরি হওয়া যতদিন ব্যালেন্স থাকবে ততদিন তুমি আমি ভালো থাকবো। যদি সেটাতে ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন আমরা অসুস্থ হব। অসুস্থ হলে কি হয় সেটা আমি দেখাবো তোমাদেরকে। আশা করি এই পৃষ্ঠাটা বুঝেছো। তোমাদের জন্য স্লাইডগুলো আমি রাখবো, আগে পুরোটা একবার বুঝে আসি, শেষ করে আসি, শুরু থেকে আবার রিভাইজ দিব। আমি কথা দিচ্ছি এখানে মুখস্থ করে ফেলবো, শুধু তোমরা থাকলে হবে। এখন দেখো, এই যে লোহিত রক্তকণিকার এই জিনিসটা পড়ার আগে আমি একটু আরেকটা জিনিস তোমাদেরকে পড়াই আসি। একটা ছোট্ট একটা স্লাইড আছে আমার কাছে, যেটা এই জিনিসটাকে তোমরা নিজেরা মুখস্থ করতে পারবে না, আমি হেল্প করবো। তোমরা বলো, এই জায়গাটা কি তোমরা মুখস্থ করতে পারবে না, আমি হেল্প করবো? বলো। হ্যাঁ, তোমরা মুখস্থ করতে পারবে না, আমি হেল্প করবো? বলো বাচ্চারা, বলো তো, এটাকে হেল্প করবো তোমাদের। হিমোসিডারিন একটা রাসায়নিক উপাদান, এটুকু মনে রাখো দিছি আপাতত, অত বেশি যেতে হবে না, তাই না? এই ডেমো খাতা আমি খুঁজে দিব, আগে আমার সাথে থাকো, আমি দেখাই দিব। এটাকে আমি হেল্প করবো মুখস্থ করার জন্য, দুষ্টামি করবো, শুরু করবো দুষ্টামি। বাচ্চারা বলো। হ্যাঁ, ইরেথ্রোপোয়েসিস আর হিমাটোপোয়েসিস একই কথা, ঠিক আছে? আচ্ছা দেখি, একটু দুষ্টামি করি আমরা। এটা আমি ব্যক্তিগতভাবে যেভাবে মনে রাখি সেটা দেখো, এভাবে আমি মনে রাখি। এখন দেখো, এই যে ভ্রূণ দেহে 80 থেকে 90 লক্ষ। এখানে একটা মজার কথা বলি, প্রতি ঘন মিলিমিটার রক্তে, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আমাদের দেহে যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, তার প্রতি ঘন মিলিমিটার রক্তের মধ্যে, তার প্রতি ঘন মিলিমিটার জায়গার মধ্যে যতটুকু রক্ত থাকে, তার মধ্যে 80 থেকে 90 লক্ষ ভ্রূণ দেহ অবস্থায় লোহিত রক্তকণিকা থাকে। আমরা যখন মায়ের দেহে ছিলাম, আমরা তখন অনেক ধনী ছিলাম। আমাদের 80 থেকে 90 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা ছিল। তাহলে 4 থেকে 5 থেকে 6 লিটারের মধ্যে কত লক্ষ লক্ষ ছিল, এগুলো হিসাব করতে পারবো না, তাই না? অনেক হিসাব করতে হবে। তাহলে 80 থেকে 90 লক্ষ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড আমরা যখন মায়ের দেহে ছিলাম। ওয়াও, কত ভালো ছিলাম আমরা, তাই না? অনেক কিছু ছিল। তাহলে এটা মনে রাখবা, প্রত্যেকে বলো, ভ্রূণ দেহে 80 থেকে 90 লক্ষ। ভ্রূণ শেষে মদিনা ন আছে, নতে 90। ভ্রূণ শেষে মদিনা ন আছে, নতে 90। ভ্রূণ 90। এগুলো আমার সাথে মুখস্থ করে ফেলবো। কেমন? ভ্রূণ শেষে মদিনা ন আছে, নতে 90। পারবো তো? এবার দেখো, আমরা যখন পৃথিবীতে চলে আসলাম, আমাদেরকে যখন মানুষ অনেক বলা বলি শুরু করলো, শিশু, তখন আমাদের দেহে প্রতি ঘন মিলিমিটার
রক্তে লোহিত রক্তকণিকা ছিল 60 থেকে 70 লক্ষ। প্রত্যেকে বলো 60 দন্ত্যাস মদিনার স বা দন্ত্যাস, ঠিক আছে, বা মদিনার স, হ্যাঁ, আর 70 দন্ত্যাস। এটা বানান করো, নতুন আনছি বাজারে, শিশু, হ্যাঁ, শিশু। তাহলে শিশুদের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ, শিশু না শিশু, ঠিক আছে, 60 থেকে 70, 60 থেকে 70 শিশু, মানে শিশু বানান চেঞ্জ করে ফেলছি আমরা, শিশু 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 60 থেকে 70। তাহলে শিশুদের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ। প্রত্যেকে বলো শিশুদের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ, এখানে মুখস্থ হয়ে যাবে। এবার দেখো পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে হচ্ছে 54, পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে হচ্ছে 54। এটা আগের বইতে কিন্তু 55 ছিল, ওনারা 54 করছে। এখন এটা মনে রাখা যায় এভাবে, পুরুষের ক্ষেত্রে হচ্ছে পথে পুরুষ, আবার চথে 54। তাহলে মনে রাখবা কিভাবে, পুরুষ মানে ছেলে, বলো প্রত্যেকে বলো, পুরুষ মানে কি ছেলে, ছেলান্ন হয় না, সেলান্ন মানে 54 আর কি, ঠিক আছে, নতুন আসছে বাজারে, সেলান্ন বা 54, 54 সেলান্ন, 54 সেলান্ন, 54 সেলান্ন, সেলান্ন এভাবে বলিও না, আর মানুষ বলবে, ঠিক আছে, 54 সেলান্ন, হ্যাঁ, পুরুষে 54, এটুকু আমরা মনে রাখবো। আর স্ত্রীদের ক্ষেত্রে দেখো, এই স্ত্রীদের ক্ষেত্রে দেখো 48। এখন আমি তোমাদেরকে বলি, আমাদের দেশে যে কোনো ঘটনা ঘটলে, মনে করো একটা আবুলকে কেউ ফিটায় মেরে ফেলছে, কোনো খবর নাই, কিন্তু একটা পরিমণিকে কেউ ফিটাইলে 48 ঘন্টার মধ্যে কিন্তু তার ব্যবস্থা নিতে হবে ভাইয়া। 48 ঘন্টার মধ্যে সে ব্যবস্থা নিয়ে ফেলে, তোমরা দেখো না এখানে, হ্যাঁ, ঠিক আছে। স্ত্রী দেহের ক্ষেত্রে 48 লক্ষ, এটা মনে রাখবো, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, ঠিক আছে। তাহলে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে ফেলতে হবে, সেটা পরিমণি হোক, পিয়াসা হোক, আরো কি কি নাম টাম কিছু শুনতেছি আমি ফেসবুকে, ঠিক আছে। এগুলো 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে ফেলতে হবে কিন্তু এখানে আবুল বাবুল কতজন মার কাছে এদেরা বেচারা, ঠিক আছে, জাজ্ঞার সামনে দিকে আজ্ঞা। তাহলে এদের ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে মনে করে কাজটা, ঠিক আছে, এই করতে হবে। তো এখন দেখো আমার সাথে আবার একটু দুষ্টামি করো তোমরা। তাহলে ভ্রূণ দেহে ভ্রূণ মদিনা 90, শিশু দেহে শিশু 60 থেকে 70, আর পুরুষ মানে ছেলে, ছেলের 54, পুরুষ, ঠিক আছে। আর স্ত্রী দেহে 48 লক্ষ, 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে ফেলতে হবে, এরকম ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই তথ্যগুলো আমরা মোটামুটি জানলাম, কিন্তু এই পরিমাণগুলো যদি আমরা এভাবে প্রকাশ না করে কত পার্সেন্ট করে তাকে সেটা প্রকাশ করতাম, সেটাকে হেমাটোক্রিট বলে। এটা প্রত্যেকে মনে রাখেও, যদি কঠিন প্রশ্ন হয় কখনো এটা করতে পারে। সেটা হচ্ছে লোহিত কণিকার যে আয়তনের যে পরিমাণগুলা, সেই পরিমাণগুলোকে যদি আমরা এরকম লক্ষ লক্ষ ডিগ্রির আলোচনা না করে আমরা যদি এরকম পার্সেন্টেজ দিয়ে আলোচনা করতাম, সেটাকে আমরা বলতাম হেমাটোক্রিট। তাহলে লোহিত রক্তকণিকার পরিমাপক শতকরা হিসাবকে কি বলা হয়, হেমাটোক্রিট বলা হয়। মনে থাকবে হেমাটোক্রিট কি জিনিস, তাহলে লোহিত রক্তকণিকার পরিমাণগুলোকে যদি আমি শতকরায় প্রকাশ করি, তখন সেই পদ্ধতিটাকে আমরা হেমাটোক্রিট বলবো। এটা একটা মানে বাইরের একটা তথ্য আমরা শিখে নিচ্ছি, বাই চান্স যদি পরীক্ষা কখনো আসে, ঠিক আছে। এখন দেখো, এটাও জানলাম, আমি এগুলো আবার ব্যাক করবো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এগুলো আবার ব্যাক করে আবার দ্বিতীয়বার রিভাইজ দিব, এখান থেকে মুখস্থ করাই ক্লাস শেষ করবো, আমি কথা দিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি। এবার আসো, এক ঘটনা ঘটছে, এখানে একটা ঘটনা ঘটছে, আমি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এই যে আমরা বললাম যে স্বাভাবিক অবস্থায় যা যা থাকে, কিন্তু একটা গর্ভ অবস্থায় একটা মহিলার ক্ষেত্রে কিন্তু লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যেতে পারে। আবার মানুষ যখন ব্যায়াম করে তখনও বেড়ে যেতে পারে। এটা কিন্তু কোটি টাকার এমসিকিউ, লাখ লাখ টাকার পরীক্ষায় প্রশ্ন, কোটি কোটি টাকার প্রশ্ন পরীক্ষায় পথে ঘাটে যে কোনো মুহূর্তে আসতে পারে। মনে করো চলে আসছে, সেটা তুমি শুধু উত্তর দিলে হবে কোন অবস্থায় লোহিত রক্তকণিকা বেড়ে যায়। ব্যায়াম এবং বইয়ে যেটুকু আছে এটুকু বলছি আমি, ইন্টারমিডিয়েট সিলেবাস অনুসারে ব্যায়াম করলে এবং গর্ভ অবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। এই কথাটা আগে বলে রাখছি, কারণ আমি যে পুরুষদের ক্ষেত্রে বললাম, মনে করো পুরুষের ক্ষেত্রে 54 লক্ষ থাকে, এই 54 লক্ষ থেকে বাড়তে মনে করো সেটা 65, ও কথা 65 পাবে না লেখে, আগে 6 তারপর 5, হ্যাঁ 65 লক্ষের উপরে চলে গেছে। তখন আমি একটা জিনিস মনে রাখবা, পানির অপর নাম জীবন। বেশি পানির অপর নাম কি বলো? প্রত্যেক কমেন্টে লিখো আগে, পানির অপর নাম জীবন, বেশি পানির অপর নাম কি বলো? হ্যাঁ, পানির অপর নাম জীবন, কমেন্ট করো, আমি কমেন্টের দিকে তাকিয়ে আছি। পানির অপর নাম জীবন, বেশি পানির অপর নাম কি বলো বাচ্চারা? পানির অপর নাম জীবন, বলো না পানির অপর নাম জীবন, বেশি পানির অপর নাম কি? এলো মাহুদ বল না কেন, এরা কারা? ওদের দিয়ে কি হবে? নাসিরটা টিস্যু দাও তো আমাকে, নাসির টিস্যু দাও। পানির অপর নাম জীবন, বেশি পানির অপর নাম কি? তোমরা বলো না, বেশি পানির অপর নাম কি? তোমরা বলো না।
একজন কমেন্ট করছে ভেরি গুড, বেশি পানির অপর নাম হচ্ছে বন্যা। ঠিক আছে, তো এখন কেউ যদি বলে যে একটা স্যার বলছে পানির অপর নাম জীবন, তাহলে সে সমুদ্রের নিচে নিয়ে বসে থাকবে, তুমি ওখানে কেন? বলে স্যার আমি একেবারে জীবনের ভিতরে বসে আছে আর মরবো না। না 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 না, একটা জিনিস মনে রাখবা, পরিমিত পানির অপর নাম হচ্ছে জীবন, বেশি পানির অপর নাম বন্যা। এখন প্রশ্ন হচ্ছে পানির অপর নাম মরণ কখন হতে পারে? বিশুদ্ধ পানি, দূষিত পানি খাইলে মরে যাবে এরকম না। মজার কথা শোনো, দূষিত হোক বিশুদ্ধ হোক, যে কোনো পানি যখন নাকের উপরে চলে যাবে সেটা হচ্ছে মরণ, এটা মাথা রাখবা। যে কোনো পানি যাইতে 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 মানে পা থেকে শুরু শুরু মানে পুকুর এমনভাবে গেছে নাকের উপর গেছে, এই পুকুর মনে করে সবগুলো মাম মিনারেল ওয়াটার, তবু সবু মরে যাবা। এগুলো মনে করে আমাদের এখানে মনে করে বাকলিয়া কালের পানি, তখনও তুমি মরে যাবা। তাহলে বেশি পানির অপর নাম বন্যা, পানির অপর নাম জীবন, আর পানি নাকের উপর গেলে তার নাম কি? মরণ। তো একইভাবে লোহিত রক্তকণিকা আমাদের কেন আসি লোডি মারলে কেন? আচ্ছা ঠিক আছে, তো দেখো একইভাবে আমাদের দেহে লোহিত রক্তকণিকা মনে করো পুরুষের ক্ষেত্রে এটুকু থাকে, বা স্ত্রী দেহের ক্ষেত্রে সেটা 48 লক্ষ থাকে, কিন্তু সেটা বাড়তে বাড়তে এই পুরুষ থেকে এখান থেকে যেতে মনে করো 11 লাখ যে বেড়ে গেল, তাই না? 11 লাখ বেড়ে গেল, ঠিক একইভাবে এখানে 11 লাখ বাড়লে কত হবে? এখানে 11 লাখ বাড়লে হয়তো সেটা তোমার 59 লক্ষ হবে। অর্থাৎ এরকম পরিমাণ যখন একটা বাড়তে থাকবে, তখন তারকে আমরা স্বাভাবিক আছে বলতে পারবো না। এই মানুষটাকে আমাদের একটা বাধ্য হয়ে একটা রোগের নাম বলে দিতে হবে। সেই রোগের নাম হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। প্রশ্ন হচ্ছে স্যার পলিসাইথেমিয়া শব্দটা কোথা থেকে এসেছে? মনে রাখবা গ্রিক শব্দ ফলি, ফলি শব্দের অর্থ হচ্ছে বহু, ফলি শব্দের অর্থ হচ্ছে বহু, আর সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, হ্যাঁ কোষ। আর এই যে গ্রিক শব্দ এমিয়া, এমিয়া মানে হচ্ছে রক্ত, এমিয়া মানে হচ্ছে রক্ত। তাহলে বলো পলিসাইথেমিয়া, তার মানে রক্তের মধ্যে কোষ বেড়ে গেছে। কি কোষ বেড়ে গেছে? লোহিত রক্ত কোষ বেড়ে গেছে, সেই জায়গা থেকে পলিসাইথেমিয়া বলা হয়। তাহলে মানুষের দেহে যে স্বাভাবিক অবস্থায় লোহিত রক্তকণিকা থাকে, প্রতি ঘনমিলিমিটার রক্তের মধ্যে তার চেয়ে যদি বাড়তে বাড়তে এরকম একটা পর্যায়ে চলে যায়, তাকে কি মিয়া বলবে প্রত্যেকে? এটা কি লাল মিয়া না কালা মিয়া না ওলা মিয়া? এটা হচ্ছে পলিসাইথেমিয়া। কি মিয়া? পলিসাইথেমিয়া, ঠিক আছে, এটা হচ্ছে পলিসাইথেমিয়া। প্রত্যেকে বলো পলিসাইথেমিয়া। কি মিয়া? পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, ঠিক আছে, পলিসাইথেমিয়া। আবার বলা হচ্ছে এই যে 54 লক্ষ বা 48 লক্ষ যা আছে, তার থেকে যদি 25% কম হয়, এদিকে কমে যায়, যদি কমে যায় তার নাম হচ্ছে অ্যানেমিয়া। অ্যানেমিয়া, তোমরা জানো গ্রিক শব্দ এমিয়া মানে হচ্ছে রক্ত, আর অ্যানেমিয়া যে কোনো শব্দের আগে এ বা এন যুক্ত হলে বিপরীত শব্দ হয়ে যায়। এমিয়া মানে যদি রক্ত হয়, আর তার আগে যদি, এটা যেহেতু বাওয়েল, তার আগে এ এন যুক্ত করলে হবে অ্যানেমিয়া। তাহলে অ্যানেমিয়া মানে কি হবে? রক্ত নাই নেহি হ্যাঁ, রক্ত নেহি হ্যাঁ, এটাকে বলা হয় রক্ত শূন্যতা। কি শূন্যতা বলা হয়? রক্ত শূন্যতা। তাহলে প্রত্যেকে বুঝে গেছো স্বাভাবিক অবস্থায় যে রক্ত থাকে তার থেকে 25% কমে গেলে অ্যানেমিয়া, আর তার থেকে বাড়তে বাড়তে ধরো 11 লক্ষ যদি বাড়তি হয়ে সেটা 65 লক্ষের দিকে যায়, তার উপরে চলে যায়, তার নাম পলিসাইথেমিয়া। এই দুটো অবস্থাকে বলা হয় লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থা। কিন্তু এখানে মনে রাখতে হবে, কোনো মহিলা গর্ভবতী অবস্থায় কিন্তু সে লোহিত রক্তকণিকা বাড়তে পারে, তখন তুমি তাকে অস্বাভাবিক অবস্থা বলতে পারো না, তাই না? এটা আমি আগে বলে রেখেছি। এটা বুঝছো কিনা প্রত্যেকে বলো। তাহলে কিমিয়া, অ্যানেমিয়া এবং পলিসাইথেমিয়া পারবো ইনশাল্লাহ। ইয়াল্লাহ শুক্রিয়া, শুক্রিয়া, ইয়াল্লাহ শুক্রিয়া বাচ্চারা, পারবো আমরা। এবার আমরা একটু সামনের দিকে যাই, একটু আমাকে সময় দিতে হবে, শেষের দিকে একেবারে আবার দ্বিতীয়বার রিভাইজ দিব। আমি রিভাইজ দিয়ে বাংলার ভাঁজ পুরোটা মুখস্থ করাই দিব ইনশাআল্লাহ। ইয়াল্লাহ শুক্রিয়া, ইয়াল্লাহ শুক্রিয়া। এবার আসি আমাদের যে, প্রত্যেকে দেখো আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা থাকে, সেই লোহিত রক্তকণিকার মধ্যে তোমরা জানো হিমোগ্লোবিন থাকে। এটা একটা হিমোগ্লোবিনের চিত্র, যদি এখানে প্রাসঙ্গিক না, দরকার নেই। হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনটা আসলে দুটো অংশ দ্বারা গঠিত। আমি বারবার বলেছি, একটা হিম আরটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন কেমন, এগুলো লেখার দরকার নেই। হিম এবং গ্লোবিন মনে রাখবা, এই গ্লোবিন একটা প্রোটিন। গ্লোবিন একটা কি? প্রোটিন। তাহলে বলা হচ্ছে
আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন সম্পর্কে একটা জনসভা হবে, হিমোগ্লোবিনের আত্মজীবন এখানে বলা হবে, হিমোগ্লোবিন কি অবস্থা, কেমনে কি কি এগুলো আমরা বলা বলি শুরু করব। প্রত্যেকটা বাচ্চা মনোসংযোগ এদিকে দাও। দেখো হিমোগ্লোবিন সম্পর্কে এই তথ্যগুলো থেকে যে কোনো একটা টপাস করে তোমার পরীক্ষা চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 100 ml রক্তের মধ্যে যতটুকু হিমোগ্লোবিন তাকে বলা হচ্ছে সেটা হচ্ছে 16 গ্রাম। অনেক বইতে লিখছে 15 থেকে 16 গ্রাম। প্রত্যেকে বলো প্রতি 100 ml রক্তের মধ্যে, আমার দেহে যতটুকু রক্ত থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার ইট, কিন্তু তার প্রতি 100 ml রক্তের মধ্যে 16 গ্রাম কি থাকে? প্রত্যেকে বলো 16 গ্রাম কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, এবার বলা হচ্ছে একটা হিমোগ্লোবিন কিভাবে গঠিত। এখানে যে হিম এবং গ্লোবিন তাকে বললাম, তাহলে 4 অণু হিম থাকে, 1 অণু গ্লোবিন থাকে। এই হিমের মধ্যে আবার আয়রন থাকে, 1 পরমাণু আয়রন থাকে। কেমন? এখন দেখো তাহলে 4 অণু হিম, তারপর হচ্ছে 1 অণু, 4 অণু হিম, 1 অণু হচ্ছে গ্লোবিন বা প্রোটিন, এই অংশটা এখানে গঠিত। হিমের মধ্যে কি থাকে বলছিলাম আমি তোমাদেরকে? আয়রন থাকে। মনে রাখবা সেই আয়রনটা দেখো কতটুকু, সেই আয়রনটা হচ্ছে দেখো সকল লোহিত কণিকায় সামগ্রিকভাবে বিদ্যমান লোহের পরিমাণ, অর্থাৎ আমাদের দেহে যতগুলা লোহিত রক্তকণিকা থাকে সবগুলার এই যে হিম অংশের আয়রনটাকে যদি এক জায়গায় করে নিয়ে আসো 2.5 গ্রাম হবে, যা দেহের মোট লোহের, আমাদের দেহের মধ্যে যতগুলো আয়রন থাকে তার 65%। তাহলে এই যে আয়রনটা হচ্ছে কত? 2.5 গ্রাম। এই 2.5 গ্রাম এটা কোথায় আছে? আমাদের দেহে যতগুলো হিমোগ্লোবিন আছে তার মধ্যে সামগ্রিকভাবে এটা থাকে। এটা আমাদের দেহের মধ্যে অন্যান্য কিন্তু আয়রন থাকতে পারে, তার সবগুলো মিলেলে এটা মোট আয়রনের কত পার্সেন্ট? 65%। তাহলে একটু এই জিনিসটা হিসাবটা মনে রাখতে হবে। এরপরে দেখো প্রত্যেক লোহিত কণিকায় এত মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। তাহলে খুব মজার বিষয় দেখো, আমরা যে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন তাকে বলছি, এই হিমোগ্লোবিন প্রতি লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে 280 থেকে বা 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। বাড়তি তথ্য মনে রাখো, যদি বাইচান্স কঠিন প্রশ্ন হলে উত্তর দিয়ে দিবা। তারপর হচ্ছে একটি লোহিত কণিকার ওজনের 30% হচ্ছে হিমোগ্লোবিন, অর্থাৎ একটা আরবিসি যতটুকু তার 30% হচ্ছে হিমোগ্লোবিন। কেমন? এখন দেখো প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.36 থেকে 1.40 ml অক্সিজেন ধারণ করতে পারে। তাহলে আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা থাকে সেখানকার যে হিমোগ্লোবিন থাকে, সেখানকার প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.36 থেকে 1.40 কেমন যে ml অক্সিজেন ধারণ করতে পারে। তাহলে এই জায়গাটা একটু তোমাদের জন্য কঠিন, কিন্তু এই জায়গাটা তোমাকে পার করতেই হবে, কারণ এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমি তোমার সাথে কথা বলছি। তাহলে এটা আমার সাথে একবার রিভাইজ দিলে পারবা। প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিন থাকে কত গ্রাম? 16 গ্রাম। আমরা জানি একটা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কয়টা অংশ? 2টা অংশ, একটা হিম একটা গ্লোবিন। হিম থাকে কত অণু? 4 অণু। গ্লোবিন থাকে কয় অণু? 1 অণু। ওই হিম যেটা আছে সেখানে কি থাকে বলো? আয়রন থাকে। সে আয়রনটার যতগুলা হিমোগ্লোবিন আছে সবগুলা মিলিয়ে যদি বলি 2 গ্রাম? 5 গ্রাম। সেটা আমাদের দেহে যত আয়রন আছে, লৌহ আছে, তার কত পার্সেন্ট? 65%। এবং আমাদের যে প্রতি গ্রাম হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেন পরিবহন করতে পারে, ধারণ করতে পারে? 1.36 থেকে 1.40। তাহলে এই জায়গাটাতে আমি একদম দুষ্টামি না করে জাস্ট হিসাবটা তোমাদেরকে বলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এটা পরে রিভাইজ দিয়ে আমি এদিকে সামনে আসার সময় তোমাদেরকে এটা বলতে দেব। ওকে, এবার একটা জিনিস ক্লারিফাই করি, ছোট্ট একটা জিনিস, প্রত্যেকে একটু মনোযোগ দাও। স্তন্যপায়ীদের কেবল উটের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, খেয়াল করো। এখন আমরা বলছি লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না, কেমন? স্তন্যপায়ীদের ক্ষেত্রে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে দেখবা যা আছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্তন্যপায়ীদের ক্ষেত্রে উটের ক্ষেত্রে তাকে বলছে। কিন্তু গাজী আজমল স্যার নতুন যে বইটা লিখছে, আমি ওগুলো ঠিক করে দিচ্ছি, কিন্তু উত্তর এভাবে দিতে হবে। গাজী আজমল স্যার নতুন বইতে বলছে উটের ক্ষেত্রে যে লোহিত রক্তকণিকা তার ক্ষেত্রে নিউক্লিয়াস নেই, এটা গাজী আজমল স্যার বলছে। আবার আব্দুল আলিম স্যার বলছে আছে। এখন এই দুই স্যারের মনে করে একটা মারামারি অবস্থা আছে, ঠিক আছে? তো আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইটা ফলো করি এবং এখান থেকে প্রশ্নগুলো হয়, এখানে আমরা মারামারি না দিয়ে, দ্বিমত না গিয়ে আমরা সরাসরি বলবো উটের ক্ষেত্রেও নিউক্লিয়াস থাকে না,
ঠিক আছে, আমরা এটা বলে দিব। আমরা আজমল স্যারকে বিশ্বাস করলাম। ঠিক আছে আজমল স্যার, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, কয়েকটা বিশেষ তথ্য আছে। এই বিশেষ তথ্যটা আমি রিডিং করতেছি না, এটা তোমাদেরকে আমি আপলোড দিয়ে দিব, দেওয়ার সময় দিয়ে দিব। এখন আমি একটু কাজ করি, আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে শেষ পর্যন্ত যাই। তোমরা প্লিজ আমার সাথে মনোযোগ দাও, নিজেরা পড়ে পড়ে যাবা। প্রত্যেকটা স্লাইডে আমরা 1 মিনিট দিব, আমার সাথে একেবারে শুরু থেকে। এখন আমরা মুখস্থ করে ফেলবো, তারপর আমরা একটা সিটি পড়বো, রোমান্টিক একটা সিটি আছে সেটা পড়বো। তাহলে প্রত্যেকে রেডি? ডান লিখবা, কমেন্ট লিখবা, ডান 1 লিখবা। প্রত্যেকে আমরা 30 সেকেন্ড সময় দিলাম, আমার সাথে সাথে এই জিনিসটা পড়ো, পরিমাণটা দেখো। ভ্রূণ দেহে 80 থেকে 90 লক্ষ থাকে, ভ্রূণ মদিনা 9 আছে, 9 দিয়ে 90 মনে রাখবো। ওকে। শিশুর দেহে 60 থেকে 70 লক্ষ থাকে, শিশু 60-70 এবার মনে রাখবো। পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে 54 লক্ষ থাকে, সেটা আমরা পুরুষ মানে ছেলে 54 ছেলে 9 দুষ্টামি করবো। আর স্ত্রী দেহের ক্ষেত্রে 48 থাকে, আমরা বলবো স্ত্রীদের ক্ষেত্রে কোনো আঘাত হলে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। মনে থাকবে? আচ্ছা, তাহলে তোমরা এটা একটু একবার দেখে ফেলো, দেখে তোমরা আমাকে একটু ডান লেখো। আমার সাথে রিভাইজে চলে যাও, রিভাইজে চলে যাও। ওকে, ডান বলছে, পারবো ইনশাল্লাহ। ইয়াল্লাহ শুক্রিয়া, ইয়াল্লাহ শুক্রিয়া। ঠিক আছে, ওকে। আমার সাথে বলিও। এবার আসো, এবার যেটা করব, তাহলে এটা নিউক্লিয়াস বিহীন। প্রত্যেকে বলো নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন। কেমন? এখানে আরএনএ থাকে না, গোলজি বডি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, এখানে সাইটোপ্লাজম থাকে, স্থিতিস্থাপক শক্তির মতো দ্বি অবতল এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ছোটবেলায় যে অপরিপক্ক অকার্যকর নিউক্লিয়াস থাকে সেটা টাচ করে বের হয়ে চলে যায়। তাহলে প্রত্যেকে একবার পড়ে ফেলো, এটা প্রত্যেকে একবার পড়ে ফেলো। একবার রিভাইজ প্লিজ, একবার রিভাইজ দিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো তাদের গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার আর গড় স্থূলত্ব হচ্ছে 2.2 মাইক্রোমিটার। এটাও কিন্তু আসে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। 7.3 2.2, এটা আমরা একটু গল্প বলছিলাম, তোমাদের মনে আছে, দুষ্টামি করে করে। এরপরে হচ্ছে 3 সপ্তাহ বয়সে ভ্রূণের কুসুমতলির বাস্কুলোসা থেকে, 6 মাস বয়স পর্যন্ত যকৃত প্লীহা থেকে, পরবর্তীতে লোহিত অস্থিমজ্জা তো লোহিত রক্তকণিক লাল অস্থিমজ্জা থেকে সেটা তৈরি হয়, এবং তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ইরেথ্রোপয়েসিস। এটাকে অনেকে হেমাটোপয়েসিসও বলে থাকে। তাহলে এটা একটু দেখে নাও প্রত্যেকে একবার। আমার সাথে সাথে রিভাইজ দাও, কেমন? এরপরে দেখো তাদের আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। 120 দিনে তারা 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত নষ্ট হয়, এমনকি আবার সমসংখ্যক তৈরিও হয় সমান সময়ে। এবং লোহিত কণিকা নষ্ট হয়ে যকৃত এবং প্লীহায় যায়, সেখানে বিলিরুবিন, তারপর হচ্ছে ফেরিটিন, এমনকি সেটা হিমোসিডাইন নামক রাসায়নিক উপাদান হিসাবে সেখানে জমা থাকে, সেখান থেকে রিসাইকেলিং হয়। এবং প্রতি 1 মিনিট বা 60 সেকেন্ডে সেটা সমগ্র দেহ পরিভ্রমণ করতে পারে। এটা একবার দেখে নাও। এখন দেখো ব্যায়াম এবং গর্ভাবস্থায় লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়। কেমন? তো পলিসাইথেমিয়ার ক্ষেত্রে সেটা 65 লক্ষের বেশি হলে, অ্যানেমিয়ার ক্ষেত্রে সেটা 25% কম হলে। এখানে 50 লক্ষে যেটা বলছে এটা হচ্ছে আসলে ওই 54 লক্ষ 48 লক্ষ এগুলাকে বোঝাচ্ছে সেটা দিয়ে। আচ্ছা গেল। এবার এটা একটু আমি জাস্ট 1 মিনিট সময় দিলাম, এটা পুরাটা একবার রিডিং করো, পুরাটা সব মিলিয়ে আছে এখানে, একবার রিডিং করো তোমরা। তারপর আমরা একটা চিঠি পড়াবো তোমাদেরকে। জীববিজ্ঞান পড়তে পড়তে যখন তোমার ভালো লাগবে না, তোমরা খুব সুন্দর করে, আমি একটা চিঠি দিব তোমাদেরকে একটু পর, এই চিঠিটা তোমরা সুন্দর করে নিজের প্রিয়জনের উদ্দেশ্যে তোমরা এটা
পড়তে থাকবে, আবৃত্তি করতে থাকবে, মনের মাধুরী মিশিয়ে এটা পড়তে থাকবে। এর আগে তোমরা এটা একটু একবার রিডিং পড়ে নাও। আমি তো কোন ধরে যা পড়াছিলাম সব কিছু এখানে আছে, সব কিছু এখানে আছে। তো কোন ধরে যা পড়াছিলাম সব কিছু এখানে আছে, কেমন? তো এমনি কিন্তু এটা এমনি ফাঁকিবাজি করে পড়াতে চাইলে এটা একবার রিডিং পড়া দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু আমি সেভাবে যাচ্ছি না। আমি চাচ্ছি তোমাদের ক্লাসের মধ্যে পড়াগুলো মুখস্থ হয়ে যাক, কারণ এই তথ্যগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্যাররা যেটা করে একবার রিডিং পড়া দিই, বাচ্চাকে বলে মুখস্থ করো, কিন্তু বাচ্চা মুখস্থ করতে গিয়ে যে তার কি কান্নাকাটি, টেবিল ভিজে যাচ্ছে তার চোখের পানিতে, সেই খবর আমরা কেউ রাখি না। তো সেই দুঃখ জায়গা থেকে আমি প্রতিটা জায়গায় তোমাকে একটু দুষ্টামি করে করে হেল্প করার চেষ্টা করেছি যে কোনটা কীভাবে আমরা মনে রাখবো। এখানে আমরা তোমাদের একটা গল্প বলেছি, সেটা তোমাদের মনে আছে। মিস্টার গনি এসএসসি দিবে, তোমাদের সেই তথ্যগুলো মনে আছে। মিস্টার গনি মানে কি, সেখানে মাইটোকন্ড্রিয়া, আরএনএ, গলজি বডি এবং নিউক্লিয়াস থাকে না। এসএসসি দিবে স্থিতিস্থাপক, সাইটোপ্লাজম যুক্ত শক্তির মতো দিবে, মানে দিয়ে অবতল। এই কথাগুলো আমরা বলছি, সেই তথ্যগুলো তাদের আছে। এরপরে সে এসএসসি দিলেও সেই কত পয়েন্ট পাইলেও 2.2, তাহলে 2.2 হচ্ছে স্থূলত্ব, অথচ বাকিরা সবাই কত পাইছে, 7.3 পাইছে। 7.3 হচ্ছে তার গড় ব্যাস, কেমন? এই তথ্যগুলো আমরা জানলাম। তাকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম, ভাইও তুমি এতক্ষণে কম নাম্বার পেয়েছো, তখন সে পুরনো ইতিহাস বলছে। আমার মা বলছিল আমার বয়স যখন 3 সপ্তাহ, তখন আমি কুসুম কুসুম একেবারে, ঠিক আছে, মানে কুসুম কুসুম মানে ভালো ভালো এরকম ছিলাম। হ্যাঁ, তো পরবর্তীতে বলা আছে আমার বয়স যখন 6 সপ্তাহ ছিল, তখন আমি নাকি একেবারে জকজকে ফুলের মতো ছিলাম, যকৃৎ প্লীহা থেকে তৈরি হতো। এবং আমার বয়স যখন পরবর্তী পরিণত বয়সে আসলো, তখন আমার নিজের অস্তিত্ব বোঝা শুরু করলাম, অর্থাৎ অস্থি মজ্জা থেকে সেটা তৈরি হয়। সে বলল তারপরে কি করলেন, বলে আমি পড়ালেখা করার জন্য আমার গ্রাম ত্যাগ করলাম। আমি সেখান থেকে 120 দিনে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে এই এত দূর এসেছি, কিন্তু প্রতিমধ্যে আমি 20 লক্ষ থেকে 1 কোটি মানুষকে দেখেছি, তারা তাদের জীবন নানাভাবে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এবং তাদের থেকে শিক্ষা নিয়ে আমি নিজে আরও ভালো করে পরে পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দুর্ভাগ্যক্রম আমি 2.2 পেয়ে গেলাম। এই যে কথাবার্তা তার সাথে আমাদের আড্ডা হচ্ছিল, মনে করেন আমরা একটা সিনিয়রিটি মানে ডুবে যাচ্ছিলাম, তাই না? এগুলো তোমাদের মনে থাকবে। এবং এখানে তোমরা পলিসাইথেমিয়া সম্পর্কে জানো, তারপরে হচ্ছে যে তোমার এনিমিয়া সম্পর্কে জানো, সব কিছু তো আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, এবার দেখো এই এতক্ষণ আমরা যা পড়লাম তার উপর ভিত্তি করে একটা সিটি তোমাদেরকে বলবো আমি। এই সিটিটা দেখো, আমাদের একেবারে প্রেসক্রাইব ক্লাস অলরেডি 56 মিনিট হচ্ছে, আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি, তাই না? তো সিডিটা আমি তোমাদেরকে বলি, আমি যেভাবে মুখস্থ করালাম সেভাবেও তো অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে, তাই না? পারবে। কিন্তু তোমাদের যদি মনে হয় একটু ঘুম আসতেছে, মানে টেবিলে বসতে আর ভালো লাগতেছে না, এই লোহিত রক্ত কেমন জানে আমার ভালো লাগে না, তখন তোমরা প্রত্যেকে এই সিটিটা বসে বসে পড়বে। আমি তোমাদেরকে বলি, সিটিটা পড়ার সময় তোমার সম্পূর্ণ আবেগটা এখানে দিতে হবে, তোমার সম্পূর্ণ ইমোশনটা এখানে দিতে হবে, এবং এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি বলি কি, সিটিটা পড়ার সময় তোমরা তোমাদের বাসার ব্যালকনিতে বসবে, কেমন? তো সেখানে একটু মৃদু মৃদু আলো থাকবে। সে সময় মাকে বলবা যে আম্মু আমাকে 1 কাপ কফি না দিলে বলবেন একটু লাল চা, যা দেয় আর কি। তো সেটা যখন আনবে, তখন ওই কাপের থেকে ধোঁয়া যখন একটু একটু উপরে উঠবে, এই ধোঁয়াটা কিন্তু দেখা যাবে কোথায় জানো? ওই যে ছাদের আলো, জ্যোৎস্নার রাতে যে ছাদের আলো, তোমার ব্যালকনির একটা ছোট্ট ছিদ্র থেকে আস্তে করে আলোটা যেটা পড়ছে, সেটার মধ্যে ধোঁয়াটা একটু একটু উঠতেছে। এই যে একটা রোমান্টিক দৃশ্য, ঠিক ওই সময় তুমি সিটিটা পড়া শুরু করবে। আমি কথা দিলাম তুমি সিটিটা খুব বেশি ফিল করবে, তোমার মনে থাকবে, এবং তুমি সম্পূর্ণ আবেগটাকে বুঝতে পারবে, এবং তার মধ্যে দিয়ে লোহিত রক্তকণিকা কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো কেউ এটা আবার টেম্পুতে বসে বসে সিটিটা পড়িও না ভাই, এই সিটির মর্যাদা থাকবে না। দেখো তার প্রিয়জনকে সে চিঠি লিখতেছে, সে প্রিয়জন থেকে প্রত্যাগত, সে প্রিয়জন থেকে মনে করো শেখা খেয়েছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। তো সে তার প্রিয়জনকে তার দুঃখের কথা বলছে, দুঃখের জায়গা থেকে সে চিঠি লিখছে। বলে, প্রিয়, তোমরা প্রত্যেকে তোমরা যাকে ভালো লাগে তার নামটা এখানে লিখবা, সকিনা, জরিনা, আবুল, বাবুল, যে যেটাই লিখো। বলে প্রিয়, তো একথা বলার পর তুমি তাকে বলবা, বলে পৃথিবীতে যত ভ্রূণ আছে তাদের পক্ষ থেকে 80 থেকে 90 লক্ষ, এবং পৃথিবীতে যত শিশু আছে তাদের থেকে 70 থেকে 60 থেকে 70 লক্ষ, পৃথিবীতে যত পুরুষ আছে তাদের থেকে কি বলা হয় 54 লক্ষ, পৃথিবীতে যত মহিলারা আছে তাদের থেকে 48 লক্ষ সালাম নেবেন। কাকে সালামটা দিচ্ছে? সালামটা দেওয়ার স্টাইলটা দেখো, কি রোমান্টিক স্ত্রী তার। বলে পৃথিবীতে যত ভ্রূণ, যত শিশু, যত পুরুষ, যত স্ত্রী, তাদের থেকে আপনি সালাম নেবেন। এই কথা বলার পর সে কি বলছেন? বলে নিউক্লিয়াস, আরএনএ, গলগি বডি, মাইটোকন্ড্রিয়ার মালিক নয় বলে, মানে সে বলছে, আফসোস নিয়ে বলছে, মালিক নয় বলে কিনারা মসৃণ করে পুরোটা সময় নমনীয় থাকি আমি, যদিও হিম গ্রুপের জন্য কিছুটা লাল দেখায় আমাকে, কিন্তু আমি এরকম রাগি না। হিম গ্রুপের জন্য আমাকে লাল দেখে, তাই না? কিন্তু স্পঞ্জি সাইটোপ্লাজম স্থিতিস্থাপকতা আছে বলে গোল চাকতি দিয়ে পিটিয়ে দ্বিতল হতে নামিয়ে দিলে আমাকে তুমি, তাই না?
মানে সে তাকে যে পিটিয়েছে তাকে বলছে, বলে তোমার সাইটোপ্লাজম স্থিতিস্থাপকতা আছে বলে তুমি গোল চাকতি দিয়ে পিটিয়ে দ্বিতল হতে নামিয়ে দিলে, অথচ তোমার জন্য কিন্তু 120 দিনে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। তবু যকৃৎ প্লীহাই নিয়ে মেরে ফেরিটিন, বিলিরুবিন এমনকি হিমোসিডারিন বানানোর হুমকি দিচ্ছ তুমি আমাকে। যাই হোক, তুমি হয়তো জানো না আমার জন্ম কুসুমতলি হয়ে, যকৃৎ প্লীহা থাইমাস হয়ে, বিভিন্ন হাড়ের অস্থিমজ্জার ভিতর থেকে। তাই আমাকে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি বার ধ্বংস করার চেষ্টা করলেও আমি ইরেথ্রোপোয়েসিস করে সমসংখ্যকবার সৃষ্টি হয়ে ব্যায়াম করে বৃদ্ধি পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসব। খবরদার, খবরদার আমাকে অ্যানিমিয়া পলিসাইথেমিয়ার মতো অস্বাভাবিক ভাববে না, কারণ মনে রাখবে আমি অক্সিজেন সাথে নিয়ে চলি। ইতি তোমারে আরবিসি। লোহিত রক্তকণিকা দুঃখ নিয়ে চিঠি লিখেছিল কেউ একজনকে, এ হচ্ছে সেই চিঠি। তো যাই হোক, তোমরা আশা করি চিঠিটা বুঝেছো কি লিখতে চাচ্ছি আমি। তো এখন দেখো এই কোন লক্ষ্যগুলো মনে থাকবে, এগুলো তথ্যগুলো মুখস্থ করে দিয়ে নিউক্লিয়াস, আরএনএ, গোলগি বডি, এখানে তথ্যগুলো চলে আসছে খুব সুন্দর করে। সাইটোপ্লাজম স্থিতিস্থাপকতাগুলো চলে আসছে, তোমরা সেটা পড়লে বুঝবা সব তথ্য এখানে কিন্তু চলে আসছে। এটার মধ্য দিয়ে অনেকগুলো তথ্য মনে থাকবে। তাহলে এটা আমরা পড়বো কীভাবে? প্রত্যেকে আমার সাথে কোরাস করো, যারা পড়া মুখস্থ করতে চাও কোরাস করো, দরজা বন্ধ করো। প্রিয়, ভ্রূণ থেকে, শিশু থেকে, পুরুষ থেকে, স্ত্রী থেকে, পৃথিবীতে যারা আছে তাদের পক্ষ থেকে সালাম নেবেন। নিউক্লিয়াস, আরএনএ, গোলগি বডি ও মাইটোকন্ড্রিয়ার মালিক নয় বলে কিনারা মসৃণ করে পুরোটা সময় নমনীয় থাকে, যদিও হিম গ্রুপের জন্য কিছুটা লাল দেখায়। কিন্তু স্পঞ্জে সাইটোপ্লাজম ও স্থিতিস্থাপকতা আছে বলে গোল চাকতি দিয়ে পিটিয়ে দ্বিতল হতে নামিয়ে দিলে, অথচ তোমার জন্যই 120 দিনে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। তবু যকৃৎ প্লীহাই নিয়ে মেরে পেরিটিন, বিলিরুবিন এমনকি হিমোসিডারিন বানানোর হুমকি দিচ্ছ আমাকে। তুমি হয়তো জানো না আমার জন্ম কুসুমতলি হয়ে, যকৃৎ প্লীহা থাইমাস হয়ে, বিভিন্ন হাড়ের অস্থিমজ্জার ভিতর থেকে। তাই আমাকে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি বার ধ্বংস করার চেষ্টা করলেও আমি ইরেথ্রোপোয়েসিস করে সমসংখ্যকবার সৃষ্টি হয়ে ব্যায়াম করে বৃদ্ধি পেয়ে পৃথিবীতে আবারও ফিরে আসব। খবরদার আমাকে অ্যানিমিয়া পলিসাইথেমিয়ার মতো অস্বাভাবিক ভাববে না। মনে রাখবে আমি অক্সিজেন সাথে নিয়ে চলি। ইতি তোমারই আরবিসি, ঠিক আছে? ইতি তোমারে কি আরবিসি, কি বলো বাচ্চারা? সিটিটা কেমন হইলো? একজন বলছে ডিয়ার বাপ্পারাস, ডিয়ার বাপ্পারাস, ডিয়ার বাপ্পারাস। তাহলে এই সিটিটা এখন দেখো আমার কর্কশ কণ্ঠে তোমরা শুনেছো। নাসির কি বলো? এই কণ্ঠে হয়তো এত সুন্দর তাদের লাগবে না, সেই জন্য তোমাদের একটা ভিডিওগ্রাফি দেখাবো। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকক্ষণ ধরে আমরা পড়ালেখা করতেছি, একটু জিমিয়ে যেতে পারি, ভালো নাও লাগতে পারে। আমরা একটা রোমান্টিক সিটির এখন এখানে শুনবো, তোমরা প্রত্যেকে দেখো। প্রিয়, ভ্রূণ থেকে 80 থেকে 90 লক্ষ, শিশু থেকে 60 থেকে 70 লক্ষ, পুরুষ থেকে 54 লক্ষ, স্ত্রী থেকে 48 লক্ষ সালাম নেবেন। নিউক্লিয়াস, আরএনএ, গোলগি বডি ও মাইটোকন্ড্রিয়ার মালিক নই বলে কিনারা মসৃণ করে পুরোটা সময় নমনীয় থাকি, যদিও হিম গ্রুপের জন্যই কিছুটা লাভ দেখায়। কিন্তু স্পঞ্জি সাইটোপ্লাজম ও স্থিতিস্থাপকতা আছে বলে গোল চাকুতি দিয়ে পিটিয়ে দ্বিতল হতে নামিয়ে দিলে, অথচ তোমার জন্যই 120 দিনে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। তবুও যকৃৎ প্লীহাই নিয়ে মেরে পেরিটিন, বিলিরুবিন এমনকি হিমোসিডারিন বানানোর হুমকি দিচ্ছ। তুমি হয়তো জানো না আমার জন্ম কুসুমথলি হয়ে, যকৃৎ প্লীহা থাইমাস হয়ে, বিভিন্ন হাড়ের অস্থিমজ্জার ভেতর থেকে। তাই আমাকে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি বার ধ্বংস করার চেষ্টা করলেও আমি এরিথ্রোপয়েসিস করে সমসংখ্যকবার সৃষ্টি হয়ে ব্যায়াম করে বৃদ্ধি পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসবো। খবরদার আমাকে অ্যানিমিয়া পলিসাইথেমিয়ার মতো অস্বাভাবিক ভাববে না। মনে রাখবে আমি অক্সিজেন সাথে নিয়ে চলি। ইতি তোমারই আরবিসি।
শেষ। তো দেখো আমরা আজকে মোটামুটি লোহিত রক্তকণিকা অংশটা গুছিয়ে নিলাম। তোমরা মেডিকেল বেস যারা আছে SSC 21, 22 যারা আছো তাদেরকে বলবো যে তথ্যটা আমি তোমাদেরকে পড়ালাম এটা চেষ্টা করবা নিজের মধ্যে সুন্দর করে গুছিয়ে একবার পড়ে এবং সেখান থেকে নিজে নিজে বলার চেষ্টা করবা। যেমন ধরো আমরা যদি লোহিত রক্তকণিকার কথাটা বলি, এটা বলা হচ্ছে আমাদের 3 সপ্তাহ বয়সে ভ্রূণ অবস্থায় কুসুমতলী ভাস্কুলোসা থেকে তৈরি হচ্ছে, 6 মাস বয়সে সেটা যকৃৎ প্লীহা থেকে, এমনকি পরবর্তীতে আমাদের যে রেড বোন মেরু বা লাল অস্থিমজ্জা সেখান থেকে সেটা তৈরি হচ্ছে। এভাবে তৈরি হওয়া একটা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে কোনো নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, গলজি বডি থাকে না, কোনো আরএনএ থাকে না, তবে সেখানে থাকে তাদের স্থিতিস্থাপকতা থাকে, সেটা দেখতে চাকতির মতো, সেটা স্পঞ্জি সাইটোপ্লাজমযুক্ত, এমনকি সেটা দ্বিঅবতল এবং নমনীয়। এবং সেই লোহিত রক্তকণিকা বলা হচ্ছে গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার এবং হচ্ছে 2.2 মাইক্রোমিটার হচ্ছে তার স্থূলত্ব। এই লোহিত রক্তকণিকার পরিমাণটা নিয়ে যদি আমি তোমাদেরকে বলি, ভ্রূণ দেহের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটার রক্তের ক্ষেত্রে সেটা 80 থেকে 90 লক্ষ, এবং শিশু দেহের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ, পুরুষ দেহের ক্ষেত্রে সেটা 54 লক্ষ এবং স্ত্রী দেহের ক্ষেত্রে সেটা 48 লক্ষ থাকে। এবং এই পরিমাণের মধ্যে যদি কখনো 65 লক্ষের উপরে চলে যায় সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলবো, এবং সেটা যদি কখনো যতটুকু আছে তার 25% কমে যায় তাকে আমরা অ্যানিমিয়া বলবো। এই দুটো হচ্ছে তার অস্বাভাবিক অবস্থা। তবে স্বাভাবিক অবস্থায় কিন্তু সেটা বাড়তে পারে ব্যায়াম করলে, এবং সেটা গর্ভ অবস্থায় সেখানে সেটা বাড়তে পারে। এবং তাছাড়া তোমরা লোহিত রক্তকণিকার মধ্যে যেটা জেনেছো তার যে 120 দিন আয়ুষ্কাল, 120 দিন বা 4 মাস আয়ুষ্কাল, এই সময়ের মধ্যে বলা হচ্ছে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে, এবং এই সময় বলা হচ্ছে প্রতি সেকেন্ডে সে 20 লক্ষ থেকে 1 কোটি বার ধ্বংস হয়ে যায়, কি বলা হয় 1 কোটি ধ্বংস হয়, এবং একই সময়ে সমসংখ্যক তৈরি হয়। এবং সে 1 মিনিটে কিন্তু সমগ্র দেহ ভ্রমণ করার তার কি একটা সক্ষমতা আছে। এবং বলা হচ্ছে এটা নষ্ট হয়ে হচ্ছে যকৃৎ এবং প্লীহায়, সেখানে গিয়ে বিলিরুবিন, তারপরে হচ্ছে পেরিটিন এবং হিমোসিডারিন নামক রাসায়নিক উপাদান হিসাবে সেখানে জমা থাকে, পরবর্তীতে সেখান থেকে রিসাইকেল হিসাবে আসে। এবং তাছাড়া এখানকার যে হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিন যেটাকে বলা হয় চারোরো হিম এবং এখনো গ্লোবিন নিয়ে, যেটা গঠিত প্রতি 100 ml রক্তের মধ্যে হিমোগ্লোবিন তাকে হচ্ছে 16 গ্রাম। এবং সেখানে আমরা বলেছিলাম আর অনেকগুলো তথ্য, সেখানে সমগ্র দেহের মধ্যে যতগুলা আয়রন থাকে তার 65% আয়রন কিন্তু এখানে থাকে, অর্থাৎ 2.5 গ্রাম আয়রন এখানে থাকে, এবং প্রতি গ্রাম হিমোগ্লোবিন কিন্তু এখানে 1.36 থেকে 1.40 ml পর্যন্ত অক্সিজেন ধারণ করতে পারে। তাহলে এই তথ্যগুলো সবগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ লোহিত রক্তকণিকাতে এই যে সংক্ষেপে আমি বলে দিলাম পুরাটা তোমরা পারবে ইনশাল্লাহ, এভাবে এক নিঃশ্বাসে বলে দিতে পারবে। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে যাব। তো আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 তোমাদের সাথে দেখা হবে। কি নিয়ে দেখা হবে? শ্বেত রক্তকণিকা নিয়ে। নাসির কোনো ঘোষণা আছে? আচ্ছা, সেরা জীবক শুধু এটা কালকে লেকচার পড়ো। সেরা জীবকবি প্রতিযোগিতার পুরস্কার আগামী পরশুদিন ঘোষণা করব যে 2 জন বিজয়ী। আমাদের খুব শীঘ্রই রেডিসন ব্লুতে প্রোগ্রাম হবে, অলরেডি কথাবার্তা চলতেছে, বেনুট কি বলা হয় ঠিকঠাক করা সবগুলো কাজ চলতেছে আমাদের খুব শীঘ্র প্রোগ্রামটা হবে। সেখানে সেরা জীবকবি 2 জনের নাম ঘোষণা করব। যে প্রতিযোগিতাটা ছিল আমরা আগামী পরশুদিন। এবং তোমরা আরেকটা বিষয় আজকে যেগুলো পড়ালাম অনেকে এখানে কমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট SSC 2 ব্যাচ এই বইটাতে সে লেকচারগুলো আছে, এবং মেডিকেল ব্যাচ এই বইটাতে সে লেকচারগুলো আছে। তোমাদের হাতে নিশ্চয়ই বইগুলো চলে গিয়েছে। আর এর বাইরে থেকে যারা করেছো তাদের জন্য এই লিঙ্কটা নাসির উপরে দিয়ে দিবা, তারা সেখান থেকে নোট করে নিবে। তো আশা করি প্রত্যেকে লোহিত রক্তকণিকাটা মুখস্থ করে ফেলছো, এবং তোমাদের লোহিত রক্তকণিকা মুখস্থ হয়েছে কিনা, কেমন লাগছে সেটা কমেন্ট করতে করতে প্রত্যেকে বের হয়ে যাবে। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30 ঠিক এই সময় আমাদের দেহের সেনাবাহিনী আণুবীক্ষণিক সৈনিক ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক শ্বেত রক্তকণিকা নিয়ে। প্রত্যেকে ভালো থেকো। আসসালামু আলাইকুম।